অনলাইন সচিবালয়ের গুরুত্বপূর্ণ নথি সবচেয়ে ক্ষতিগ্রস্ত 7 মন্ত্রণালয়, নাশকতা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। সচিবালয়ে ভয়াবহ আগুনের কারণ স্পষ্ট করতে পারেনি ফায়ার সার্ভিস, পরিকল্পিত অগ্নিকাণ্ডের সন্দেহ। এবং সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি, 3 দিনের মধ্যে প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। প্রায় 10 ঘন্টা পর পুরোপুরি নিভে গেছে সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুন। দর্শক, আগুনে পুড়ে যাওয়া ভবনের 6 তলা থেকে 9 তলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। মধ্যরাতের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে বৃহস্পতিবার সকাল 8:05 দিকে, আর দুপুর 12:15টায় নিভে আসে পুরোপুরি। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও 7 নম্বর ভবনে যান। প্রতিটি তলায় ঘুরে দেখেন। এর মধ্যে 6 তলা থেকে 9 তলা পর্যন্ত সবচেয়ে ক্ষতি প্রত্যক্ষ করেন তারা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন, সেতু সহ 7 মন্ত্রণালয় এবং 7 বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখতে পাওয়া যায়। গুরুত্বপূর্ণ নথি, ফাইল থেকে শুরু করে আসবাবপত্র, অবকাঠামো আগুনে পোড়া থেকে বাদ যায়নি কিছুই। অস্বাভাবিক এ অগ্নিকাণ্ডের পর সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়। কঠোর নিরাপত্তায় প্রবেশ নিশ্চিতের পাশাপাশি এদিন সচিবালয়ে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কেবলই নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা? সচিবালয়ে আগুন লাগার কারণ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, একই সময়ে ভবনের 2 পাশেই কেন জ্বলছিল আগুন? বিশেষজ্ঞদের ধারণা, বৈদ্যুতিক তারের কারণেও 2 জায়গাতে আগুন ছড়াতে পারে। তবে নাশকতার বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না তারা। দর্শক, তৌহিদুর রহমানের আরও একটি রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ের 7 নম্বর ভবনের দক্ষিণ এবং উত্তর প্রান্তে আগুন দেখা গেলেও মাঝখানের বড় স্থানে সে সময় আগুন দেখা যায়নি। বিষয়টি নাশকতা হতে পারে বলে মনে করেন ফায়ার সার্ভিসের সাবেক এই শীর্ষকর্তা। আগুনটা মুভ করে থ্রো টেম্পারেচার আসলে এখানে। সো একদিকে আগুন লাগলে টেম্পারেচার মাধ্যমে এটা ফ্লো করে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আগুনটা দূরে এক জায়গায় আগুন লেগেছে ওখান থেকে। সুতরাং সেটা হয়তো আমরা যেটাকে বলছি এটা কত নাশকতা হতেও পারে। যদি আমরা ডেফিনেটলি যদি এনকোয়ারি করে সঠিকভাবে আমার তথ্য আর পেতে পারি, সেটা দিয়ে বলা যাবে। সেটাও আমরা উই ক্যানট জাস্ট রুল আউট, আসলে সেটা হতে পারে আসলে এখানে। একই সাথে বৈদ্যুতিক তারের কারণেও আগুন ভিন্ন ভিন্ন স্থানে ছড়াতে পারে বলেও মনে করেন তিনি। ইলেকট্রিক্যালের ব্যাপারটাও এটা হতে পারে, উই ক্যানট অলসো, সেটাও ইগনোর করা যায় না। ইলেকট্রিক্যাল মনে করেন শর্ট সার্কিটটা এক মাথা অন্য মাথা হতে হবে। ইলেকট্রিক্যাল যে কমপ্লায়েন্স যেগুলো আছে, ইলেকট্রিক্যালের অ্যাপ্লায়েন্স, এগুলো তো মনে করেন যেটা শর্ট সার্কিটটা বিভিন্ন জায়গায় হচ্ছে, এটা তো একটা প্যাটার্নও ডিফারেন্ট মনে করে এটা। ফায়ার সার্ভিসকে আগুনের তথ্য দেরিতে দেওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়েছে বলে মনে করেন তিনি। আগুনটা এমন ভাবে চলে গিয়েছে, যারা ডিউটি ছিল তারাও কিন্তু ইনফরমেশনটা দেরি করে দিয়েছে। আসলে আমি যেটা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে জানতে পারলাম, এর আগে সচিবালয়ে ঢোকার ফটক প্রশস্ত করার তাগিদ দেওয়া হলেও তা মানা হয়নি বলে জানান তিনি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা নাকি শর্ট সার্কিট থেকে তা এখনই বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফায়ার সার্ভিসের মহাপরিচালকও স্পষ্ট করে কিছুই বলতে পারেননি। তবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সহ সমন্বয়কদের দাবি আগুন দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। মুফিউর রহমানের রিপোর্ট। রাত 1:50 দাউ দাউ করে জ্বলতে থাকে দেশের অন্যতম কেপিআই বা অতি স্পর্শকাতর গুরুত্বপূর্ণ এলাকা
সচিবালয়ের ৭ নম্বর ভবন। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রায় ৭ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৮টা ৫ মিনিটে। ক্ষতিগ্রস্ত ভবনটিতে রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। গুরুত্বপূর্ণ অনেক নথি পুড়ে গেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আমরা যতটুকু জানতে পেরেছি 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয় এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের তিনি বলেন, এটি পরিকল্পিত নাশকতা কিনা তা খতিয়ে দেখা হবে। আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। পরে একে একে সচিবালয়ে প্রবেশ করেন উপদেষ্টারা। দুপুর 12টার পর ঘটনাস্থলে ঢোকে সিআইডির ক্রাইম সিন ইউনিট। ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। রিপোর্ট দিতে বলা হয়েছে 7 কার্যদিবসের মধ্যে। তবে সাধারণ মানুষ এই ঘটনাকে নাশকতা বলে মনে করছেন। তো গভীর রাত্রে এই ধরনের একটা আগুন লাগাটা আমার কাছে স্যাবোটাজ মনে হয়েছে। যারা ভারতে পালিয়ে গেছে এদের প্রতাত্মরা এটা ঘটিয়েছে বলে আমার মনে হয়। তাদের যেই অপকর্ম, দুর্নীতি, অপকর্ম, স্বজনপ্রীতি, তাদের যে বৈষম্যের যেই বিষয়গুলো আছে, তাদের যেই পদোন্নতির বিষয়গুলো আছে, এগুলো ধামাচাপা দেওয়ার জন্য হয়তো তারা এই কাজটা করতে পারে। এত একটি স্পর্শকাতর জায়গায় অটোমেটিক ফায়ার ডিটেকশন প্রোটেকশন সিস্টেম ছিল না কেন? অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং সচিবালয়ের দুর্নীতি তথ্য নিশ্চিহ্ন করতে আগুন দেওয়া হয়েছে বলে ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত বলেই মনে করছেন রাজনীতিবিদদের কেউ কেউ। এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা নানান ধরনের অস্থিরতা এবং অস্থিতিশীলতা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিবেশী দেশেরও নানান ধরনের তৎপরতা ছিল, সরকারের প্রতি নানান ধরনের হুমকি দামকি ছিল, বাংলাদেশের প্রতি হুমকি দামকি ছিল। সেগুলোর সাথে এই ঘটনাগুলো জড়িত কিনা সেগুলো অবশ্যই আমাদেরকে খতিয়ে দেখতে হবে। ঘটনার পর থেকে সচিবালয়ের চারপাশ নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সচিবালয়ে আগুন নিয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের পর ব্রিফিংয়ে জানানো হয় ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। সরকার এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে নিচ্ছে, কারণ এটা হচ্ছে আমাদের সকলের নিরাপত্তার বিষয় এবং এইখানে আমাদের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিলগুলো থাকে। ফলে এই বিষয়টাকে সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে, যার জন্য আমরা 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিটা করেছি। আগুনটা আরো আগে নিভানো যেত কিনা, আগুন নেভাতে বিলম্ব হয়েছে কিনা, এইগুলো কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত আমরা উত্তর দিতে পারবো না। অন্য প্রসঙ্গ, 15 বছরে শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে কুক্ষিগত করার সব আয়োজন করে ভারত। বিশ্লেষকরা বলছেন, সাগর তীরে অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ, ট্রানজিট কিংবা মৈত্রী সেতু এসবের আড়ালে বাংলাদেশকে নিয়ন্ত্রণের নীল নকশা বাস্তবায়ন করছে দেশটি। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। 2015 সালের 6 জুন খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীর উপর ভারতের বহুদিনের কাঙ্ক্ষিত বাংলাদেশ ভারত মৈত্রী সেতু 1 এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 133 কোটি টাকার সেতুর পুরো ব্যয় বহন করে ভারত। 2021 সালের 9 মার্চ ভার্চুয়ালি উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। যেই জায়গায় ব্রিজটা করা হয়েছে সেখানে আমাদের দেশের জন্য তাদের যে অঙ্গরাজ্যটা ব্যবহার করেছে ওইখান থেকে আসার মতো তেমন কিছু নাই। আমাদের জন্য হয়তো বা অশনি সংকেত, কারণ যে কোনো মুহূর্তে তারা আক্রমণ করতে পারে, অবৈধ কাজের জন্য আসতে পারে, আমাদের দেশের মানুষের ক্ষতি করার জন্য আসতে পারে। ভারতের পূর্ণ সুবিধার জন্যই সেতুর পাশে তৈরি হয়েছে রামগড় স্থলবন্দর। এই সেতুকে পুরোপুরি কাজে লাগাতে 1107 কোটি টাকা ব্যয়ে বারোয়ারহাট হেয়াকো রামগড় 38 কিলোমিটার 4 লেনের অ্যাপ্রোচ রোডের কাজ চলছে জোরে সোরে। মৈত্রী সেতু পর্যন্ত যোগাযোগকে সহজ করার জন্য পাহাড় ভেদ করে তৈরি হচ্ছে এই
সড়কগুলো। দুটা ছাদ ঢালাই হয়েছে, বাকিগুলা কোনোটা গাটার হচ্ছে, কোনোটা ক্যাপ হতেছে, কোনোটা পাইল হইতেছে। এই সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত হয়েছে। বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা সন্দ্বীপ চ্যানেলের পাশে চট্টগ্রামের মিরেরসরাইয়ে গড়ে তোলা হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এমন একটি অর্থনৈতিক অঞ্চলে ভারতের জন্য বরাদ্দ রাখা হয়েছে 900 একর জমি। ভারতকে যে বিশেষ অঞ্চল দিয়েছে, এটা আমাদের দেশের জন্য হুমকি। ভারতের প্রয়োজনে এদিক দিয়ে যে রাস্তা করা জোরারগঞ্জ হয়ে, এটাকে আমরা ভালোভাবে দেখার সুযোগ নেই। বিশ্লেষকরা মনে করেন শিলিগুড়ি করিডোরের চিকেন নেকে নিজেদের বিপদ এড়াতে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায় ভারত। ফেনী নদীর উপর সেতু কেন্দ্রিক সড়ক আর স্পর্শকাতর জায়গায় জমি বরাদ্দকে বিপজ্জনক মনে করছেন তারা। এটা কিন্তু একটা আমাদের দুর্বল জায়গা। কুকি চীনকে যে ভারত অস্ত্র দেবে না, আমার এখান থেকে বিদ্রোহীদেরকে ওই পারে নিয়ে ট্রেনিং দিয়ে আবার ফেরত পাঠাবে না, তার গ্যারান্টি কোথায়? তবে বিশ্লেষকরা মনে করেন ভারতের আগ্রাসন ঠেকানো এবং বাড়াবাড়ির জবাব দিতে সক্ষম বাংলাদেশ। ভারত যদি আক্রমণ করে বাংলাদেশকে, সবাই কিন্তু রাস্তায় নামবে এবং সবাই অস্ত্র নেবে। অনুমান করেন যে আমাদের রংপুরের একটা অংশ তারা দখল করে নিল ওই চিকেন নেটটা বড় করার জন্য, তো আমরা তখন বসে থাকবো না, তখন আমরা কাউন্টার অফেন্সিভ করবো। ভারতের বিজয়ের ইতিহাস হচ্ছে বলিউডের মুভিতে। অতএব ভারত যদি মনে করে থাকে সে বাংলাদেশে ঢুকবে আর দেশ দখল করে ফেলবে, বোকার স্বর্গে বাস করতেছে। আমাদের সামরিক বাহিনী বিপুলভাবে এখন শক্তিশালী এবং দেশপ্রেমে এমনভাবে উদ্বুদ্ধ হয়ে আছে, তারা ফুঁসে আছে। যদি খালি একটা কিছু করে, ইন্ডিয়ার 7 সিস্টারকে আমরা স্বাধীন করে দেব। তারা বলছেন গত 15 বছরে শেখ হাসিনা সরকার আর ভারতের সঙ্গে করা সব চুক্তি যাচাই বাছাই করে ব্যবস্থা নিতে হবে বর্তমান সরকারকে। বাংলাদেশ বিরোধী যত চুক্তি হয়েছে সমস্ত চুক্তিগুলোকে বাতিল করতে হবে। আলী আহমেদ, 21 টেলিভিশন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখবেন রাত 9:30টায় 21-এর চোখ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিয়েছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চোরাচালানি স্বর্ণ বহনের অভিযোগ, শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ জব্দ। সবই হবে বিরতির পর। আবার আমন্ত্রণ 21 সংবাদে। চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা। এর আগে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সিটের নিচ থেকে 20টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BJ 148 ফ্লাইটে এসব স্বর্ণ লুকানো ছিল। চোরাচালানের উদ্দেশ্যে বিশেষ কায়দায় আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় চট্টগ্রামের পতেঙ্গা থানায় মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে স্বর্ণ চোরাচালানে ব্যবহৃত বিমানটি জব্দ করেছে শুল্ক কর্মকর্তারা। অনিয়ম ও দুর্নীতি করে পূর্বাচল প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ 6 জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের প্রধান কার্যালয় থেকে এই দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। অবৈধভাবে প্লট বরাদ্দ নেওয়া 6 জন হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আসমিনা সিদ্দিকী। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পুড়ে ছাই সচিবালয়ের গুরুত্বপূর্ণ নথি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত 7 মন্ত্রণালয়, নাশকতা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। ভয়াবহ আগুনের কারণে স্পষ্ট করতে পারেনি ফায়ার সার্ভিস, পরিকল্পিত অগ্নিকাণ্ডের সন্দেহ। এবং সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি, 3 দিনের মধ্যে প্রতিবেদন। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।